বিটকয়েন নাম শুনেছেন না? এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে দাদা কই থেকে কই যাইতেছেন, আরে পাগলা শুনলে লাভ আছে, মাথায় ব্যাপার ফকফকা হয়ে যাবে, সবকিছু বুঝবার পাবে। ক্রিপ্টো কয়েন কি? সোনা দানা মণি মুক্তা সম্পত্তি জায়গা এগুলো আমাদের সম্পদ, তাই না? এই ক্রিপ্টো কারেন্সি একটা সম্পদ। আমাদের দেশে বৈধ না, কিন্তু পৃথিবীর অনেক দেশে এটা বৈধ। ফ্রান্সে তো বৈধই, ইউরোপে বৈধ, ইরানে বৈধ। এটা আসলে কি? এটা একটা ডিজিটাল কারেন্সি বা টাকা, যে কারেন্সি বা টাকা কোনো সরকার ছাপায় না, এর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি এই ক্রিপ্টো দিয়া নর্মাল ব্যাংকিং চ্যানেলের বাইরে আপনার লেনা দেনা করতে পারবেন। এই জন্যই ট্রাম্প কইছে সে ইরানের ইলেকট্রিসিটি গ্রিড উড়াই দিবে, বুঝিছাও? মানে ওই এনার্জি দিবে না যেন সে বিটকয়েন না বানাইতে পারে। অনেক দেশে ক্রিপ্টো বৈধ, সরকার ছাপাইতেছে না, কিন্তু একটা প্যারালাল সিস্টেম দাঁড়ায় গেছে আর্থিক খাতে, যেটা ব্যাংকে পাত্তা দেয় না। আপনি ক্রিপ্টো দিয়া সরাসরি কিনতেও পারবেন ক্রিপ্টো পেমেন্ট করিয়া, আবার ক্রিপ্টোকে ক্যাশে কনভার্ট করতে পারবেন, ব্যাংকে জমা দিয়ে টাকা পাবেন। মানে ফ্রান্সে আপনি পাবেন, আপনি যদি ক্রিপ্টো অ্যাকাউন্ট থাকে, ক্রিপ্টো অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টো যদি আপনি ব্যাংকে দেন, তাহলে ওই দিনের এক্সচেঞ্জ রেটে আপনি টাকা পাবেন, ইউরো পাবেন। আপনি সরাসরি বিমানের টিকিট কিনতে পারবেন, আপনি হোটেল বুকিং দিতে পারবেন ক্রিপ্টোতে, দুবাইতে জমি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাসা কিনতে পারবেন ক্রিপ্টো দিয়া। কিছুদিন আগে টেসলার গাড়ি, এই যে ইলন মাস্কের, ওটাও কেনা যায়, পরে বন্ধ করে দিছে অবশ্য। তো এই ক্রিপ্টোটা আসলো কিভাবে, ক্রিপ্টো কেমনে তৈরি হয়? 2008 সালে সারা দুনিয়া অর্থনৈতিক সংকট হয়। সেই সময় বড় বড় ব্যাংক ধসে পড়ে, ব্যাংকগুলো আস্থা হারায়, মানুষ তাদের সঞ্চয় হারায়, এবং খুব একটা বড় প্রশ্ন উঠে আসে, আমরা কি এরকম একটা অর্থ ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে ব্যাংকের উপরে নির্ভর করতে হবে না, আমাদের টাকা তেজপাতা হয়ে যাবে না? একজন জাপানি, নাম হইতেছে, লিখে দেন এডিটর সাহেব পাশে, তাকেও নাম মতে আসি, না না এটা না মজা করলাম, ওর নাম হইতেছে সাতোশি নাকোমাতো। এই সাতোশি নাকোমাতন এই নামে কেউ আসলে ছিল কিনা, এটা অনেক বিতর্ক আছে। অনেকে কয় এই নামে কেউ ছিল না, এটা গ্রুপের নাম, এটা একটা গুপ্ত নাম আর কি, গুপ্ত গুপ্ত বুঝিছাও? সব জায়গাতে গুপ্ত আছে। তো উনি প্রস্তাব দিছে যে এমন একটা ব্যবস্থা করা হোক যেখানে দুইজন মানুষ সরাসরি একে অন্যকে টাকা পাঠাতে পারবে, এক্সচেঞ্জ হবে, মাঝখানে কোনো ব্যাংক থাকবে না। তো 2009 সালে তিনি প্রথম বিটকয়েন চালু করেন। তো টাকা ধরেন ব্যাংকে ছাপায়, তাহলে বিটকয়েন কে বানায়? বিটকয়েন তৈরি হয় কম্পিউটারে, ম্যাথমেটিক্স, গণিত আর প্রতিযোগিতার মাধ্যমে। এখানে কেউ টাকা ছাপে না, বরং মানুষ নিজের কম্পিউটার ব্যবহার করিয়া নতুন বিটকয়েন অর্জন করে, আর্ন করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মাইনিং। মাইনিং, খনির মাইনিং। তো এটা কেমনে কাজ করে এটা বুঝে বলি। ধরেন আপনি কাউকে বিটকয়েন পাঠাইতে চান, আপনি আপনার ডিজিটাল ওয়ালেট থাকে, ওখানে বিটকয়েন জমা থাকে, এই লেনদেনটা শুরু করলেন। এই তথ্যটা পুরো নেটওয়ার্কে ছড়ায় যায়, তারপর নেটওয়ার্কের কম্পিউটার গুলো এই লেনদেন যাচাই করে, যাচাই হয়ে গেলে এটা একটা ব্লকে যুক্ত হয়ে যায়, এবং এটা একটা চেন তৈরি করে, ব্লক চেনে স্থায়ীভাবে সংরক্ষিত হয়। এই পুরো প্রক্রিয়ায় কোনো ব্যাংক নাই, কোনো মধ্যস্থতাকারী নাই, শুধু প্রযুক্তি আর নেটওয়ার্ক। এটা আরেকটু বুঝে দেখি, মানে এই যে ব্লক চেন, এই জিনিসগুলো একটু বুঝতে বোধহয় সমস্যা হয়েছে, তাই না? আচ্ছা, আরেকটু বুঝে দেখি। আমরা তো দেখলাম যে বিটকয়েন তৈরি করার পদ্ধতিকে বলে মাইনিং। এই কাজটা অনেকটা লেনদেন ভেরিফাই করার মতো, অ্যাকাউন্টেন্ট যে কাজটা করে, অডিট যে কাজটা করে, ওই রকম। উইকিপিডিয়া যেমন অনেকে মিলে কাজ করে না একটা পাতা তৈরি করতে, তারপরে ভেরিফাই করে, এটা অনেকটা এইরকম। আপনি যদি কাউরে একটা ক্রিপ্টো দেন বা লেনদেন করেন, এটা কে ভেরিফাই করবে? এই মাইনাররা ভেরিফাই করে, যারা ক্রিপ্টো মাইনিং করে, যারা ক্রিপ্টো আর্ন করে। ভেরিফাই করলে পুরস্কার হিসেবে বিটকয়েন পায়, ক্রিপ্টো পায়। কেমনে বুঝায় বলি। এই প্রসঙ্গে একটা মজার বিষয় বলি। তারেক রহমানের একটা ফোনের ছবি বাইরে ছিল না, এই যে এটা দেখেছিলেন? এই স্মার্টফোনের নাম হইতেছে সিরিন ল্যাবস ফিনি। এটারে পৃথিবীর প্রথম ক্রিপ্টো নেটিভ স্মার্টফোন বলা হয়, মানে ক্রিপ্টো কেনা বেচা যারা করে তাদের জন্য এটা বানানো। তো বাংলার লুথার কিং এটা কেন ব্যবহার করেছে কে জানে, আল্লাহ জানে। সিএনএন কলে একটা স্টোরি হয়েছিল এটা নিয়ে। হ্যাঁ, তো তো বিএনপির লোকেরা কইছিল যে এটা দুনিয়ার সবচেয়ে সিকিউর ফোন। এটা দুনিয়ার সবচেয়ে সিকিউর ফোন না, এটা ক্রিপ্টোর ফোন। মানুষের দূর পটায়েন না। সাধারণ মানুষের জন্য সবচেয়ে সিকিউর ফোন আইফোন, তারপরে লিব্রেম 5, আর রাষ্ট্রপ্রধানরা ইউজ করে সেক্টরা এইজ বা টেওরেম। হাসিনার আমলে আমাকে হয়তো তারেক রহমান আমাকে নাকি মোটা অঙ্কের টাকা দেয়, আর আমি নাকি অ্যাক্টিভিজম করি, ভিডিও বানাই, ফেসবুকে লিখি হাসিনার বিরুদ্ধে, তারেক রহমান আমাকে নাকি টাকা দেয়। শুনেছেন না? দেখেছেন না আমার ফেসবুকের কমেন্ট বক্সে? আর আমি এই টাকা খেয়াল রেখে লিখি। তো ধরেন তারেক রহমান হামাক পেমেন্ট করবি, ক্রিপ্টো পেমেন্ট করবি, তো ইনকা নানাজন পেমেন্ট করে না। ধরেন ও আকারে পদ বালকরে তো ডিজিএফআই পেমেন্ট করে, ক্রিপ্টো তো এরকম হাজার হাজার ট্রানজাকশন পেমেন্ট হয়, এটার ভ্যালিডেশন লাগে, এই ভ্যালিডেশনটা পেন্ডিং পড়ে থাকে, মানে কেউ করেনি। তো এইরকম হাজার হাজার পেন্ডিং ট্রানজাকশনকে একসাথে মাইনাররা একটা ব্লক বানায়, অনেকগুলো নিয়ে একটা ব্লক বানায় কয় আমি তোমার এটা ভ্যালিডেট করে দেবো। সিস্টেম কয় করো ভ্যালিডেট, ভালো কথা, তুমি লক্ষ্মী স্যারে। বাংলাদেশে আপনার সাথে আরেকজনের লেনদেন হইলে মাঝে ব্যাংক থাকে, তাই না? ক্যাশ টাকা লেনদেন হইলে রসিদ রাখেন। অনেক টাইমে ক্যাশ টাকা লেনদেন দিলে মাইর খেয়ে যান না, বলে যে না আমার তো টাকা দেন নাই, বলে না? হ্যাঁ, বা একজন বলে যে না আমি তো দিছি টাকা, বলে না? এই যে এইরকম আর কি। আমি বলে আসি কি হলো স্যার।
লাউয়ের দামটা তো দিলেন না। কিসের দাম স্যার? লাউ হ্যাঁ, লাউ তো দাম দিয়েছি। না দেননি, আমি বলছি দেননি। কিরে দিনি? না। হুজুর মনে হলো যেন দিয়েছিলাম। আর চেয়ে নিতে পারিস না। আবার ধরেন আপনি সোনালী ব্যাংকের চেকে লেনদেন করলেন, এটা রূপালী ব্যাংক জানে না। এই ক্রিপ্টোর লেনদেন সবাই জানে। তো অনেকগুলো ট্রানজাকশন মিলে একটা ব্লক করছিল, বলছিল আমি এটা ভ্যালিডেট করবো। এটা ভ্যালিডেট করে দিলে এটা চেইনে যুক্ত হয়ে যায়, এটারই বলে ব্লক চেইন। বোঝা গেছে? ভ্যালিডেটেড লেনদেনকে ব্লক চেইন বলে। তো কেমনে এটা ভেরিফাই করে? প্রত্যেকটা ব্লকের একটা ভ্যালিডেট করার কন্ডিশন থাকে, মাইনারকে সেই কন্ডিশন খুঁজে বের করতে হয় ননস দিয়া। ননস হইতেছে মাইন্সের ইনপুট। ধরেন ননসে লিখলো হ্যালো, আউটপুট আসলে সিস্টেম এরকমই আসে। আসলে অনেকগুলো অক্ষর হিজিবিজি 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 হিজিবিজি। তো তো মাইনিং এ ব্লক তৈরি করলো, তার সাথে ননস দিল, ইনপুট দিল, তাইলে এরকম একটা হ্যাশ বেরোয়, এই যে এরকম হিজিবিজি হিজিবিজি হ্যাশ বেরোয়। তারপরে চেক করে এই হ্যাশ কি এই ব্লকের জন্য কন্ডিশন কি মেনে চলে। যদি ধরেন কন্ডিশন হইলো, বললো কন্ডিশন, অনেকগুলো কন্ডিশন থাকে, তার মধ্যে বললো যে এটা যে হ্যাশ বেরোবে তার সামনে 000 থাকতে হবে। তো মাইনার একটা ননস দিল সিস্টেমে, একটা হ্যাশ বেরালো, হ্যাশের মধ্যে শুরুতে 000 নাই, ঠিক না? তাহলে এটা বাতিল। এরকম হাজার বার, লক্ষ বার, কোটি বার, লক্ষ কোটি বার চেষ্টা করতে হয়, করলে এটা বের হয়ে যায়। এক সময় টেরাই মারতে হয়, এক সময় এটা মিলে যায়। 1 সেকেন্ডে লক্ষ কোটি বার ট্রাই মারতে হয়, মিলে গেলে কেল্লা ফতে আপনি ক্রিপ্টো পাইবেন উপহার হিসেবে। আপনি ধনী, আপনি একটা ক্রিপ্টো পেলে, একটা মাত্র ক্রিপ্টো, একটা ইউরোপে 1 বছর রাজার হালে থাকতে পারবেন। বুঝে যাও, আপনি যদি সারা জিন্দেগিতে 100 ক্রিপ্টো আয় করতে পারেন, তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকবেন। কি ক্রিপ্টো মাইনিং এর ইচ্ছা হয়েছে? এইবার আসল প্রশ্ন, ইরান কি করে ইচ্ছে? মাইনিং সহজ না, বিশাল পাওয়ারফুল কম্পিউটার লাগে, প্রচুর এনার্জি লাগে, এটা একা একা করা যায় না, অনেকে মিলে করা লাগে, খুব ফাস্ট কম্পিউটার লাগে। ইরান করতেছে কি, ও তেল দিয়া ইলেকট্রিসিটি বানায়, আর ওই ইলেকট্রিসিটি, ওই এনার্জি দিয়ে ক্রিপ্টো মাইনিং করে সরকারিভাবে, সরকারি প্রণোদনায়। এবং সেই কারণে ইরান একটা ক্রিপ্টো বানাইতে খরচা দুনিয়াতে সবচেয়ে কম, $1320 একটা ক্রিপ্টো বানায়, আর বেচে $68,000 দিয়ে। এখন বাজারে $68,000 দাম একটা ক্রিপ্টো। সবচেয়ে সস্তা পরে একটা বিটকয়েন বানাইতে ইরানের লাগে $1300 মতো। আমেরিকা এটা কত লাগে জানেন? $1,02,000 লাগে একটা বিটকয়েন বানাইতে। ইটালিতে লাগে $3,06,000। মানে চিন্তা করেন কত সস্তায় পান। এই জন্যই ট্রাম্প কইছে সে ইরানের ইলেকট্রিসিটি গ্রিড উড়াই দিবে, বুঝিছাও? মানে ওই এনার্জি দিবে না যেন সে বিটকয়েন না বানাইতে পারে। ইরানের বিটকয়েন ক্রিপ্টো এটা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। ইরানের ক্রিপ্টো ইকোনমির সাইজ $10 বিলিয়ন, দেখিছাও? এর মধ্যে ইরান আবার কইছে চাইনিজ মুদ্রায় তেল পেমেন্ট করলে হরমুজ দিয়ে জাহাজ যাইতে দিবে। এমনিতে যুদ্ধের খরচা, তার উপরে ডলার তেজপাতা হয়ে যাইতেছে। ট্রাম্প পরিচয় কঠিন গাড্ডায়। এই গাড্ডা থেকে ওঠার উপায় আছে কিনা আমেরিকার আল্লাহ জানেন। আমার মনে হয় না খুব সহজে গাড্ডা থেকে উঠতে পারবে। আমেরিকা চলে ডালে ডালে, ইরান পাতায় পাতায় চলিছে, দেখিছেন? এই যুদ্ধ শুধু মিসাইলের যুদ্ধ না, এটা সিস্টেমের যুদ্ধ। একদিকে আছে একটা শক্তি যে ডলার দিয়ে দুনিয়া চালায়, নিয়ম বানায়, আর না মানলে সুইচ অফ করে দেয়। আর আরেকদিকে একটা রাষ্ট্র আসে যে সিস্টেমের ভেতরে থেকেও তার ফাঁক খুঁজে বের করে নেয়। তেল বন্ধ, অন্য পথে বিক্রি, ব্যাংক বন্ধ, বিকল্প লেনদেন, ডলার বন্ধ, নতুন সম্পদ, নতুন নেটওয়ার্ক। এটাই ইরানের আসল শক্তি, মিসাইল না, মানায় নেওয়ার ক্ষমতা। এখানে ভুল করে আমাদের মতো রাষ্ট্রগুলা, আমরা ভাবি কার সাথে থাকবো, জেতা পার্টির সাথে থাকি। ইরান প্রশ্নটা বদলাই দিচ্ছে, কিভাবে টিকে থাকবো। যে রাষ্ট্র এই প্রশ্নের উত্তর জানে তারে হারানো সহজ না। যারা এখনো ভাবে বড় শক্তির ছায়া থাকলে বাঁচবো, তাদের জন্য ইতিহাসের উত্তর খুব কঠিন। বড় শক্তি কখনো কাউরে বাঁচায় না, শুধু ব্যবহার করে। আজকে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ যদি আমাদেরকে কিছু শেখায়, তাহলে এটা হইতেছে শক্তি মানে শুধু ক্ষমতা না, শক্তি মানে বিকল্প তৈরি করার সাহস। এটাই পৃথিবী বদলাইতেছে। যারা সিস্টেম বানায় তারা একদিন এইরকম চ্যালেঞ্জের মুখে পড়ে, আর যারা সিস্টেম বুঝে তারা টিকে থাকে। প্রশ্ন হইল, আমরা কোন দলে থাকবো? আমেরিকার কাছে রেশন তেল কেনার জন্য আমরা পারমিশন চাইবো, বিএনপি রেজিমের মতো মাথা নিচু করে, দাসের মতো, নাকি ইরানের মতো মাথা উঁচু করে বাঁচতে শিখবো? বাংলাদেশের তরুণদের কাছে প্রশ্ন রেখে গেলাম।